দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শকুর। দর্শক, বিএনপি গভর্নমেন্ট ২০২৭-২৮ অর্থ বছরের তারা বাজেট ঘোষণা করেছেন এবং সেই বাজেটে বেশ কিছু খাতে অগ্রাধিকার দিয়েছে। তার মধ্যে কৃষি এবং খাদ্য খাত আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু তাদের অগ্রাধিকারের যে জায়গা সেখানে রেখেছে। কৃষি, খাদ্য এবং সেই ক্ষেত্রে মৎস্য এবং প্রাণী সম্পদ, এই খাতগুলোতে আমরা দেখেছি যে ৪৩,৩৩৫ কোটি টাকার একটা বরাদ্দ রেখেছে। ঠিক একই সঙ্গে আমরা দেখেছি যে কৃষক কার্ডের আওতা বাড়ানোর কথা বলা হয়েছে যে ক্ষুদ্র এবং প্রান্তিক যে কৃষক রয়েছেন তাদের জন্য নগদ একটা প্রণোদনার যে ব্যবস্থা রাখা। ঠিক একই সঙ্গে আমরা দেখেছি যে কৃষির সাথে সম্পৃক্ত যে বীজ, সার কিংবা কীটনাশক সেগুলোও কিন্তু শুল্ক এবং ঠিক একই সঙ্গে ভ্যাট মুক্ত রাখার একটা ঘোষণা দেওয়া হয়েছে। আর ৪% সুদে কিন্তু আমরা জানি যে এর আগে থেকেও কৃষি ঋণ দেওয়া হতো, তার ধারাবাহিকতা অব্যাহত রাখার একটা কথা রয়েছে। তরুণদেরকে কৃষক বা কৃষি খাতে তাদেরকে ইনভলভ রাখার ক্ষেত্রে সরকারের একটা আপ্রাণ চেষ্টা রয়েছে এই খাতের যে স্টার্ট আপগুলো সেগুলোকে সমৃদ্ধ করবার জন্য। তারপরেও প্রশ্ন থাকে যে এত সব উদ্যোগ, সেই উদ্যোগের ফলে কি কৃষক তার উৎপাদন খরচ কমাতে পারবে কি কৃষক তার যে পণ্যের ন্যায্য হিসাব পেতে? ঠিক একই সঙ্গে ক্রেতা বা ভোক্তারা তারা কি কম দামে কৃষি পণ্য পেতে পারবে? এরকম নানাবিধ প্রশ্নর আলোকে আমরা সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনের নাম দিয়েছি আমরা কৃষি বাজেট। যেহেতু কৃষক এবং কৃষি নিয়ে আমরা কথা বলবো, আর সে কারণে একজন কৃষিবিদ আমাদের আজকের আয়োজনের অতিথি। কৃষিবিদ জনাব KSM মোস্তাফিজুর রহমান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। ঠিক একই সঙ্গে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। আমরা তাকে স্বাগত জানাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কৃষি এবং তার সঙ্গে বাজেটকে যখন রিলেট করব, আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ এখনও কৃষি নির্ভর একটা দেশ। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে, যদিও আর দু একদিনের মধ্যে সেটা পাস হবে, জুলাইয়ের ১ তারিখ থেকে হবে কার্যকর। আমরা যদি এইবারের বাজেট নিয়ে একটু আপনার কাছে প্রথমে আলাপ করতে চাই যে কৃষক, কৃষি এবং সার্বিক পরিস্থিতিতে আপনি এবারের বাজেটের যে ঘোষণা এসছে সেটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনি বাজেটের শুরুতেই আপনি যেভাবে বলেছেন এর মধ্যে কিন্তু অনেকগুলো আপনি কভার করেছেন যে এই বাজেটের নতুনত্ব অনেক কিছু আছে। আমার কাছে যেটা মনে হয় যে বাজেটের যদি শিরোনামটা দেখেন, গণতন্ত্র, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা, তাহলে গণতন্ত্র আমরা বুঝি, মানবিক এটা আমরা বুঝি, অন্তর্ভুক্তিমূলক যে অর্থনীতির অগ্রযাত্রা যখন আমরা বলি তখনই কিন্তু আসে যে সবার জন্য উন্নয়ন। এবং এই বাজেটে আপনার 10টা অগ্রাধিকার খাত চিহ্নিত করেছে। একদম শুরুতেই মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে তিনি বলেছেন যে এই বাজেটে 10টা অগ্রাধিকার খাত। একটা হলো সবার জন্য উন্নয়ন। এটা তো খুবই স্বাভাবিক। আমাদের দেশের আপনার গঠনতন্ত্র, সংবিধান অনুযায়ী আপনার তো এখানে বৈষম্যহীন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ার জন্যই তো আমাদের এই দেশের সংবিধান হয়েছে, দেশ হয়েছে। সেখানে সবার জন্য উন্নয়নটা খুবই গুরুত্ব। এটা বাজেটের একদম প্রথম অগ্রাধিকার খাত নিয়ে আসছে। দ্বিতীয় হলো সার্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষা। আপনি যদি সরকারের যে এক্সপেন্ডিচার, যে ব্যয়, এই ব্যয়টা আপনি বিভিন্ন খাতে হচ্ছে, কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা এটা কিন্তু সরকারের নিয়ন্ত্রণ না থাকলে সুদূর প্রসারী একটি রাষ্ট্রের যে মূল লক্ষ্য সেখানে পৌঁছানো, সে মূল লক্ষ্য কী? যে মানুষের দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন, আমাদের নিরাপত্তা, মৌলিক অধিকার, মানবাধিকার, এগুলো যাতে সুসংগত থাকে, সেখানে কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, এবং এটা বেসরকারি যেতে পারে কিন্তু নিয়ন্ত্রণটা সরকারের হাতে থাকতে হবে। তা আমার মনে হয়েছে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা খুবই ইম্পর্টেন্ট, আপনি খেয়াল করেছেন হয়তো, ডিরেগুলেশন, যেটা মাননীয় অর্থমন্ত্রী যখন আগে বাণিজ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু তখন পোশাক শিল্পের, আমরা যারা বাণিজ্য সংগঠন করি আমরা ওনার সঙ্গে যোগাযোগ আগেও ছিল, বর্তমানেও আছে, তো উনি কিন্তু প্রাইভেট সেক্টরের হাতে কিছু অথরিটি তিনি ছেড়ে দিয়েছিলেন। এটাকে খুবই পজিটিভ দেখতে হবে। আপনি যদি ডিরেগুলেশন এবং যদি সেলফ রেগুলেশন, এই শব্দগুলো মাননীয় অর্থমন্ত্রী আগেও বলেছেন, বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থায়, মাঝখানে যখন বিরোধী দলে ছিলেন সংগ্রাম করেছেন, আজকে সেটার প্রতিফলন তিনি বাজেটে নিয়ে আসছেন। তারপর আপনি নিজেও বলেছেন খাদ্য নিরাপত্তা, তারপরে ধরেন মানুষের যে স্কিল ডেভেলপমেন্ট, এগুলো, তারপরে আপনার জ্বালানি নিরাপত্তা, এগুলো কিন্তু বেসিক। এই বাজেটে আমার এটা অগ্রাধিকার খাতকে চিহ্নিত করাই হলো রাষ্ট্রের কাজ। যে রাষ্ট্র কত টাকা বাজেট করেছে, সেটা লোন নিয়ে করেছে
নাকি লোন ছাড়া করেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবায়নটা অনেক না, বেশি জরুরি, বাস্তবায়ন তাই না? পরের স্টেপ। আগে আপনি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছেন কিনা। আপনি ধরুন স্বাস্থ্য এবং শিক্ষাকে বাদ দিয়ে আপনি হয়তো এমন একটা সেক্টরে আপনি দিয়েছেন যেটা অনুৎপাদনশীল, সেটাও অনুৎপাদনশীল, কিন্তু সেটা কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে বা ঠিক বা আমাদের এখনকার সময় প্রায়োরিটির মধ্যে থাকা উচিত থাকা না। উচিত। সেটা আমার মনে হয়েছে যে এখানে অগ্রাধিকার খাতগুলো আপনার খুব যথাযথ আছে। রাইটলি পয়েন্ট আউট করা রাইটলি হয়েছে। এখন কার্যকরী প্রশ্ন যেটা আপনি প্রশ্ন করেছেন, সেটা আমরা হয়তো আলোচনার বিষয় আর কি পরে কথা ওকে, বলবো। আমরা যদি যেহেতু কৃষির মধ্যে আমরা থাকার চেষ্টা করছি আলোচনায়, কারণ অনেকগুলো খাতের মধ্যে কৃষি খাতটা আমাদের জন্য অনেক জরুরি একটা খাত, সেটা সরকার রাইটলি পয়েন্ট আউট করেছে, সেটা আমাদের আলোচনা ইতিমধ্যে এসছে। আমরা যদি 43,335 কোটি টাকার যে বরাদ্দগুলো দেখি, সেক্ষেত্রে কৃষি, খাদ্য, আবার ঠিক একই সঙ্গে যদি আমরা দেখি লাইভ স্টকগুলো, সব কিছু মিলে এই যে অ্যামাউন্টটাকে আপনি মনে করেন যে যথাযথ? এটা তো ধরেন আলোচনার বিষয়। কৃষি মানে শুধু যে ফসলের চাষবাস তা না, মৎস্য, প্রাণী সম্পদ এবং ফসলের চাষবাস মিলেই হলো কৃষি। এখানে 3টা মন্ত্রণালয় বা 2টা মন্ত্রণালয় মিলে আপনি যে এখানে 43-45 হাজার কোটি টাকার যে বাজেট দিয়েছেন, সেই বাজেটে দেখতে হবে যে তার এখানে প্রায়োরিটি সেক্টর কী করা হয়েছে, কৃষির মূল সমস্যাটা কোথায়, সেটাকে আপনি বুঝে করলেন না না বুঝে করলেন। কৃষির মূল সমস্যা হলো যে আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী তারা হলো কৃষি শ্রমিক এবং কৃষক, এবং কৃষি শ্রমিক যারা, তাদের অপরিহার্যভাবে তাদের 3 মাস তাদেরকে লাগে, 9 মাস তাদের কাজ থাকে না, ফলে এরা দরিদ্র। আমাদের শ্রমশক্তির প্রায় 40% মানুষ হলো কৃষির উপর নির্ভরশীল বা কৃষির সাথে কৃষি সংশ্লিষ্ট। শ্রমিক বা কৃষক। এই মানুষগুলোই কিন্তু গরিব, এদের মানবাধিকার, মৌলিক অধিকার হয় না। তো আপনি যদি একে কিভাবে আর দারিদ্র্য বিমোচন করবেন? আপনার রাষ্ট্রের তো প্রধান যদি সমস্যা চিহ্নিত করেন, তাহলে বলতে হবে পভার্টি রিডাকশন করা রাষ্ট্রের প্রধান কাজ। তা আমাদের দরিদ্র জনগোষ্ঠী কৃষি শ্রমিক, তাহলে এর যদি দারিদ্র্য বিমোচন করতে চান, তাহলে বাকি যে 9 মাস থাকে তার কাজ থাকে না, তাকে কাজ দেওয়ার জন্য আপনি কি করেছেন, সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই সে কোথায় কাজ করবে? সে কি শহরে এসে এই ব্যাটারি চালিত রিক্সা চালাবে? যদিও এখন অনেক রিক্সাওয়ালা কিন্তু কৃষক। এই যে আপনি সুনির্দিষ্টভাবে কৃষি, শিল্প এগুলোকে আপনি সঠিকভাবে নজর দেন নাই বলে আপনার এগুলো সেবা খাতে রিক্সা চালাচ্ছে, ছোটোখাটো দোকান করতেছে, মুদি দোকান করতেছে, ম্যানহোলের 5,000 টাকার জিনিস চুরি করে নিয়ে যেয়ে 200 টাকা বিক্রি করতেছে। আপনি এই জায়গাগুলোকে যখন সুনির্দিষ্টভাবে আপনি বিনিয়োগকে যখন এখানে কৃষি ভিত্তিক শিল্পায়নে নিয়ে যাবেন এবং প্রপার ডিসেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজ, এগুলো আপনার হলো মূল জায়গা। না হলে মধ্যস্বত্বভোগীর কাছে এই 1000 বছর এই দেশের কৃষক নত জানো। এই মধ্যস্বত্বভোগীর থেকে বের হয়ে আসার আপনার সুনির্দিষ্ট অঙ্ক দ্বারা, আপনার ন্যারেশন দ্বারা না, ন্যারেশন ফ্যালাসি বলে একটা ইংরেজি শব্দ আছে। আপনি চমৎকার একটা বয়ানের মধ্য দিয়ে আপনি মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, মাস পিপলকে একত্রিত করতে পারেন সার্বিকভাবে, কিন্তু দিন শেষে আউটপুটটাই যদি দিন না শেষে আসে, আপনার রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হলো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পদ সৃষ্টি করা। সম্পদ যদি বাড়ান, অর্থাৎ জিডিপির গ্রোথ যদি আসে, তাহলে সম্পদ বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেলে উৎপাদন এবং রপ্তানিতে যদি যেতে পারেন, তাহলে আপনি যে এই যে এত $1 বিলিয়ন যে ঋণ নিয়েছেন বৈদেশিক যে মুদ্রা, গ্যাপটা অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে। আর যদি আপনি লোন নিয়ে আসেন, প্রকল্প নিয়েছেন, কিন্তু অনুৎপাদনশীল খাত, আপনি বিনিয়োগ, যদিও 10টা প্রায়োরিটির মধ্যে এখানে কিন্তু বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদনমুখীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তা আমি ব্যক্তিগতভাবে আমার সুযোগ হয়েছে একটা ব্যক্তির মনস্তাত্ত্বিক, মাননীয় অর্থমন্ত্রী, সেটা খুবই পজিটিভ। সেটা কারণ একক ব্যক্তি, বাজেট কিন্তু এত সাধারণ জিনিস না। আমাকে এখানে নিয়ে আসছেন 30 মিনিটে, বাজেটের এটা ঠিক নাই সেটা ঠিক নাই বলে গেলাম, আপনিও বললেন, সেটা কিন্তু না। বাজেট কিন্তু অনেক বড় ব্যাপার, এটা শুধু আয় ব্যয়ের হিসাব না। আপনি যদি এখন ধরেন উদাহরণ যদি আমাদের ভারতের আসে, এটা বলার কিছু নাই। ভারত স্বাধীনের 47 সালে স্বাধীন হয়েছে, অন্তত 17 বছর আগে। আমরা মনে এই আলোচনাটাতেই ফিরতে চাইবো, তবে একটা ছোট বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে এসে আপনি যেখানে থামলেন এখান থেকে আমরা আবার শুরু করব। দর্শক, আপনারা দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা কৃষি বাজেট নিয়ে কথা বলছি। ফিরছি খানেক বাদই ছোট একটা বিরতি নিয়ে, সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আজকের পর্বে আমরা কৃষি বাজেট নিয়ে কথা বলছি। আমরা বিরতিতে যাওয়ার আগে যে আলোচনায় ছিলাম সেখানে একটু ব্যাক করতে চাই। আপনি যে আলোচনা করছিলাম আমি আরও একটু জায়গাগুলোতে একটু যোগ করে দিতে চাই যে কৃষি থেকে তো আসলে অনেকেই বেনিফিট পেতে চায়। যেমনটা একজন কৃষক তিনি চাইবেন যে তিনি যাতে, আপনি যেমনটা বলছিলেন যে 3 মাস কাজ করতে পারছেন, 9 মাস কাজ করতে পারছেন না, কিন্তু ইনফ্যাক্ট তারও তো স্বনির্ভর হতে হবে। ঠিক একইভাবে আমরা যারা ক্রেতা আমরা কিন্তু চাইবো যে একটু কম দামে কিভাবে আমার এই কৃষি পণ্যগুলো পেতে পারি। এবং মাঝখানে মধ্যস্বত্বভোগীরা যে আছেন এটা খুবই একটা ওপেন সিক্রেট ইস্যুস। সার্বিকভাবে এটাকে যদি একটু মূল্যায়ন করেন এবং কিভাবে আসলে এই সবগুলোই ঠিকঠাক রাখা যায়। ধন্যবাদ। আপনি যে 3টা জিনিস বলেছেন, কৃষকের উৎপাদিত ফসল আপনি কম দামে খেতে চান, তার চেয়ে যদি আপনার ক্রয় ক্ষমতা বাড়ে সেটা কেমন হয়? হ্যাঁ, সেটাও ভালো। আচ্ছা, সেটা একটু আপনার চিন্তার খোরাক রইল, এটা একটা। আর মধ্যস্বত্বভোগী আপনি তার উপরে আপনি যদি বাধ্য করে রাখেন কৃষককে, মধ্যস্বত্বভোগীর তার বিকল্প জায়গা নেই। আপনি তার কৃষিপণ্য যদি রপ্তানির জন্য যদি উন্মুক্ত হতো, তা আমাদের এই কৃষিপণ্য মানে কি খাদ্যপণ্য, আপনি খাদ্যকে কতটুকু নিরাপদ করতে পারছেন? যে জাপানিজরা আমাদের এখানে আম নেড়ে চেড়ে যাচ্ছে, আমেরিকানরা বলছে খুব ভালো, কিন্তু তাদের দেশে তো নিচ্ছে না। তাহলে আপনার এই খাদ্যপণ্যকে নিরাপদ খাদ্য করার উদ্যোগ আপনি কতটুকু নিয়েছেন সেটা। আরেকটা হলো মধ্যস্বত্বভোগী, আপনি এর বাহিরে তার বাজার ক্রেতা সৃষ্টি করতে পারছি কি পারেনি। যদি কৃষকের পণ্য বিদেশে রপ্তানি করার সুযোগ থাকতো, কৃষকের পণ্য যদি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো, তাহলে কিন্তু মধ্যস্বত্বভোগীর এখানে দূরত্ব কম হতো। আর মধ্যস্বত্বভোগী আপনি কাকে বলে, আপনি কাকে বুঝান মধ্যস্বত্বভোগী? যিনি উৎপাদনকারী আর যিনি ভোক্তা, মাঝখানের মানুষ। মাঝখান, তাহলে চায়নার একটা ফ্যাক্টরির মাল আপনি এখানে নিয়ে এসে আপনি আমদানি করে নিয়ে এসে বেচতেছেন, তাহলে আপনি কি জাতির খুব উপকারী, নাকি আপনি ওই মধ্যস্বত্বভোগী? তো সমাজের জন্য অভিশাপ। এটা যারা বই পুস্তক পড়ে লেখাপড়া জানে এরা হলো সমাজের জন্য একটা অভিশাপ। তো হলো, কিন্তু আসলে আচ্ছা আমি বিজনেস কমিউনিটিতে তো দরকারও আছে না, সেটা ছাড়া কিন্তু আবার অর্থনীতি অচল। রাইট। আমি দুইটা, যে কোনো জিনিসের আপনার দুইটা দিক থাকে, আপনি একটা এক্স আর একটা ওয়াই, আপনি একটা করলে আরেকটা যাবে। আপনি মধ্যস্বত্বভোগীকে যদি আপনি বাদ দেন, আপনার অর্থনীতি কলাপস করবে। তাহলে এটা সমাধানটা কি? যিনি আমদানি করে নিয়ে এসে এখানে উৎপাদনের সুযোগ আছে, সরকার বা ওই ব্যবসায়ী দুইজনে মিলে এটা আরামে এটা আমদানি করে নিয়ে আসতেছে এবং মধ্যস্বত্বভোগীর রোল প্লে করতেছে। এখানে সরকারের ভূমিকা হলো যেটা উৎপাদনের যোগ্য সেটা যেন আমদানি না হয়। না, আমরা যদি ইভেন কৃষি পণ্যকে বাজারজাতকরণের জায়গাগুলোতেও অ্যাড্রেস করি, সেক্ষেত্রে কৃষক পণ্যটা তৈরি করছেন সেটা তো একদমই রেডিলি ইউজেবল না, সেটাকেও তো কনজিউমারের কাছে পাঠাতে হবে। সেখানেও তো আমরা কখনো কখনো দেখি যে মধ্যস্বত্বভোগীরা ঢুকে পড়ছেন। মধ্যস্বত্বভোগী ছাড়া তো অর্থনীতি অচল। রাইট। আমি একে বাদ দিলে কলাপস করবে, এটা হলো প্রথম কথা। কিন্তু সরকারের দায়িত্ব হলো যে কোনটা অপরিহার্য এবং কোনটা পরিহার্য সেটার মাঝখানে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া, বর্ডার দিয়ে দেওয়া। সেটা যখন নিশ্চিত করবেন, আপনার কৃষক তার ফসল নিয়ে যে মধ্যস্বত্বভোগীর কাছে নতজানু হয়ে বসে আছে। আপনার যদি অল্টারনেটিভ ব্যবহার থাকতো, আপনার কিছু এগ্রিকালচার ক্রপ ধরেন অবধারিতভাবে তার প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। আপনি বাংলাদেশে কয়টা আপনার এই ফ্রুট জুস কোম্পানি হয়েছে, ওই নাম দিলে 2-3টার নাম আসবে, তারা ধরেন নির্দিষ্ট জায়গায় করে তারাও ওই মধ্যস্বত্বভোগীর মতোই কাজ করছে। আপনি ওপেন কম্পিটিশন ছাড়া আপনি মুক্তবাজার, আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি কিভাবে হলো? তাদের অর্থনীতির সিস্টেম তারা সংবিধানে কি লিখেছে? পুঁজিবাদ এবং বাজার অর্থনীতি। পুঁজিবাদ মানে কি? যে পুঁজিকে তারা বিনিয়োগের প্রাইভেট সেক্টরকে উন্মুক্ত করে দিয়েছে। আর বাজার অর্থনীতি দিয়েছে কম্পিটিশন। আপনি যদি সীমিত সাপ্লায়ারকে যদি নির্দিষ্ট করে দেন, আপনি বাজার নিয়ন্ত্রণে থাকবে না। তো দেখেন আমেরিকা কিন্তু পৃথিবীর অনেক পরে দেশ, এই তো সেদিনের আমেরিকা। এর আগে সিভিলাইজেশন যদি দেখেন, ইউরোপের সভ্যতার বিকাশই হয়েছে হলো 1800 সালের পরে। 1800 সালের আগে তো কোনো রাষ্ট্রই ছিল না, সব তো ছিল হলো সাম্রাজ্য, কিংরা চালাইছে। অটোম্যান সাম্রাজ্য, এই ভারতের বিভিন্ন ধরেন হিন্দু জমিদার, এদিকে চায়নাতে ছিল বিভিন্ন ডাইনেস্টি, সারা পৃথিবীতে আপনার হলো ব্রিটিশ সাম্রাজ্য, এগুলো। তাহলে এই রাষ্ট্রধারণা আসছে অনেক পরে। সেই রাষ্ট্রধারণা যখন আসছে তখন যে দেশ তার জনগণকে, রিপাবলিক মানে কি? আমরা যে পিপল রিপাবলিক অফ বাংলাদেশ মানে কি? মানে পিপলই হলো ক্ষমতার উৎস, না ক্ষমতার মালিক। রাইট। তাহলে সেই ক্ষমতার মালিক যখন সংসদে যাচ্ছে, তখন তো তিনি জনগণের জন্য আইন করতে হবে।
আপনি আইনের ফাঁক ফোকর দিয়ে ব্যবসায়ী এবং ব্যুরোক্রেটস তারা হলো এর অর্থনৈতিক সুবিধাটা নিয়ে সাধারণ মানুষ দরিদ্র থেকে যাচ্ছে। এবারে প্রশ্ন থেকে যায় যে এগুলো তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি, একটা প্রসেসের মধ্যে দিয়ে এভাবেই চলছে। এই প্রসেস ভাঙা কিংবা সামনের দিকে আসার কোনো বাণী আছে কিনা আসলে? না, আছে। আমরা নতুন সরকার যেহেতু আসছেন, দেখুন একটা দেশ আজকের দুনিয়াতে কোনো দেশ শুধু একা জানলা দরজা বন্ধ করে থাকতে পারবে না। সুযোগ নেই। এক সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, ভেঙে গেছে। চায়না ছিল, 80 সালে মিস্টার দেং জিয়াওপিং তিনি অর্থনীতি উন্মুক্ত করে দিয়েছে। আপনি বলতে পারেন যে চায়না স্বাধীন হয়েছে 80 সালের পরে, এর আগে তারা পরাধীন ছিল। চায়নার যদি আপনার 3000 বছরের হিস্ট্রি দেখেন, তারা সবসময় ভালো ছিল, কিন্তু শুধু কমিউনিস্ট আসার ওই সময় আপনার ধরুন 40 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে 80 সাল পর্যন্ত তাদের অর্থনীতির নাজুক অবস্থা ছিল। অর্থনীতিকে উন্মুক্ত করে দিয়েছে, তারপরে বাজার অর্থনীতি নিয়ে আসছে, সরকার এবং বেসরকারি একসাথে প্রতিযোগিতা করে করছে। আর আমাদের দেশের সরকার কি করছে, আপনি যে বাজেটের টাকা কই পান? বাজেটের টাকা তো দেয় এনবিআর কোথায় পায়? জনগণের কাছ থেকে। জনগণ কেন, আপনি ব্যবসায়ীদের কাছ থেকে আপনার কর, ব্যক্তি কর, ট্যাক্স, ভ্যাট এগুলো নিচ্ছে। তা আপনি যে রাষ্ট্রের যেগুলো প্রতিষ্ঠান এগুলোর কই, এগুলোর ইনকাম কই? আপনি শুধু কেরুকে দিয়ে আপনি লাভ করতেছেন। আপনি কেরুর মতো আরো 20টা কোম্পানি পারমিশন দিয়ে দেন, তারা বিদেশে রপ্তানি করবে। আমরা যেহেতু আমদানি করে যে জিনিস আনি, এইভাবে আপনি একটা একটা করে ভাবতে হবে। স্টেট ওন ইন্ডাস্ট্রিগুলো তারা আপনার কত পার্সেন্ট দিয়েছে, কর দিয়েছে, ট্যাক্স দিয়েছে, এগুলো নিয়ে যখন আপনি ভাববেন। আপনি প্রশ্ন করেছেন আশা শোনা যায় কিনা, আশাবাদী। আপনার নতুন সরকার আসছে, প্রথমেই এসে 10টা অগ্রাধিকার খাত দিয়েছে, তারপরে বলছে যে $1 ট্রিলিয়ন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করবে। এবছরে তারা ইনফ্লেশন হলো একটা সমাজের জন্য অভিশাপ। ইনফ্লেশন তারা 7 ইনফ্লেশন ইজ এ ইন্ডিকেটর অফ গ্রোথ অ্যাজ ওয়েল। সার্টেনলি আপনি যখনই এটার গবেষণা আছে, আপনার একজন অর্থনীতিবিদ, উনি হলো ফিলিপস নামে একজন অর্থনীতিবিদ আছে, উনি বলেছেন যখন ইনফ্লেশন বাড়বে সেখানে কর্মসুযোগও সৃষ্টি তৈরি হবে। মানুষ তার জিনিসের দাম পাচ্ছে ভালো, সে 2টা লোক লাগাবে। এটা কিন্তু ব্যালেন্সটা জানতে হবে। আপনি যদি এর সব জিনিসেরই আপনার 2টা আছে, আপনি বিক্রয় বাড়াবেন, আপনার বকেয়াও বেড়ে যাবে, আবার বকেয়া কমাবেন, বিক্রয় কমে যাবে। আপনি জিনিসের মূল্য বাড়াবেন, আপনার প্রফিট বাড়বে, কিন্তু সেল কমে যাবে। এই যে এটা দ্বিমাত্রিকের বাহিরে বহুমাত্রিক ফ্যাক্টরকে যখন ইন্টিগ্রেটেড করে রাষ্ট্র চালানো কিন্তু আপনার যাতা কাজ না। আপনি একজন সরকারি পদস্থ কর্মকর্তা, আপনি অনেক বড় ব্যবসায়ী, এর অনেক ওপরে পলিটিক্স, অনেক ওপরে। সেই পলিটিশিয়ান যখন বুঝবে যে আমার রাষ্ট্রের সম্পদ সৃষ্টি করতে হবে, আমার রাষ্ট্রের মিলিটারি শক্তিকে বড় করতে হবে, আমার রাষ্ট্রের বেসরকারি খাতকে শক্তিশালী করে দিতে হবে, আমার কর্মসুযোগ সৃষ্টি করতে হবে, আমার বিনিয়োগকে আকর্ষণীয় করে দিতে হবে, আমার লোন নিয়ে এসে উৎপাদন খাতে এবং রপ্তানি খাতে প্রবৃদ্ধি আনতে হবে, যাতে আমি এই যে সিঙ্গেল কারেন্সি ডিপেন্ডেন্সি, এটা কারা করেছে? এটা আপনার ওয়ার্ল্ড ব্যাংক, IMF যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে করেছে, সেই আপনার রুজভেল্ট, তারপরে আপনার ওদিকে চার্চিল, তারা মাথা খাটায় দেখেন সারা পৃথিবীর বাণিজ্যকে তাদের হাতে নিয়ে আসছে। এবং সেই যে আপনার উঠে গেছে, আপনার আমেরিকার আগে অর্থনীতিতে সমৃদ্ধি ছিল সবার আগে ডেনমার্ক, ওরা কিন্তু অনেক সমৃদ্ধি ছিল, ওদের প্রযুক্তি নকল করেছে ইউকে, ইংল্যান্ড, তারপরে তারা শিল্প বিপ্লব এবং সাম্রাজ্যবাদ ছড়ায় দিয়ে সারা পৃথিবী ভিতরে দিয়েছে। অটোমান সাম্রাজ্য ছিল। এই যে দেখুন এইভাবে যে রাষ্ট্রগুলো তারা বড় করেছে, আমরা কোন জায়গায় পিছিয়ে আছি? আমাদের জাতীয়তাবোধ থেকে আমরা এগুলোর প্রতিফলন আমরা আনতে পারছি কিনা? আমাদের কৃষিকে যদি আমি ঠিক না করি, তাহলে কৃষকের দারিদ্র্য বিমোচন হবে না। শিল্পের যদি ডাইভার্সিটি না আনি, আপনার 57 বিলিয়ন রপ্তানি করেন, এর মধ্যে 48 বিলিয়ন গার্মেন্টস, তা আপনি তো পুরা রাষ্ট্রকে নেক্সট টু গার্মেন্টস এতদিনও তৈরি। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে, কিন্তু একটা আলোচনা আছে যে আমাদের দেশের অনেক কিছুই হয়তো গ্রোথ হয়নি, কিন্তু আমাদের কৃষির খাতটা কিন্তু কৃষি প্রযুক্তি থেকে শুরু করে আধুনিক কৃষি অনেকগুলো জায়গাতে কিন্তু ব্যাপক পরিবর্তন আমাদের চোখে পড়ছে। সেটাকে কিভাবে মূল্যায়ন করেন? এটা হলো আপনার, এটা ওই ন্যারেটিভ, সব কিছুর মূলে হলো ন্যারেটিভ। আপনার ধানের জমি 73% জমিতে ধান হয়, আপনি ডাল, তেল, মশলা কোথায় করবেন? সেই জন্য তো আপনার লক্ষ লক্ষ মেট্রিক টন ইম্পোর্ট করতে হচ্ছে। যদিও এই সরকার এবার আপনার তেল জাতীয় ফসল উৎপাদন এবং এখানে শিল্প করার জন্য 10 বছরের আপনার ট্যাক্স হলিডে দিয়েছে। আপনি 73% জমিতে যদি ধান হয়, আর ধান গবেষণা ইনস্টিটিউট আর BADC এগুলো যদি আপনি পালেন,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পালেন, তাদেরকে কে প্রশ্ন করবে যে 50% জমিতে আপনার ধানে সীমাবদ্ধ রাখতে হবে এবং বাকি জমিতে আমরা যেগুলো আমদানি করে নিয়ে আসি, আপনি গম একটা ফসল শীতকালে আমাদের দেশে আগে হয়তো কই গেল, আপনি আমদানি করে নিয়ে আসেন, অন্য দেশ আপনাকে চাপায় দিয়েছে তার কৃষি পণ্য আমাদের দেশে আনতে হবে, তো এটার নাম রিপাবলিক? এটার নাম তো রিপাবলিক না। তাহলে আপনাকে এই যে আমি যেগুলো বললাম, ধান গবেষণা তাকে বলতে হবে, তোমার টার্গেট করে দিতে হবে যে জমি এতটুকু ফিক্স আছে, এর মধ্যে এর আমার মধ্যে কাঙ্ক্ষিত production উৎপাদনটা বাড়ায়া করতে হবে। বুয়েট তাকে টার্গেট দিতে হবে যে আমাদের এই যে সাধারণ কৃষি যন্ত্রপাতি আমদানি করে নিয়ে আসে, এখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে যিনি বড় সাহেব, উনি তো পিএইচডি করে আসছে মেকানিক্যালের উপরে, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জেনে পড়েছে, আমাদের লবণাক্ত জনিতে লবণ ঢুকে গেছে, তা এই বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কে প্রশ্ন করবে, তার কাজ কি? এগুলো সামরিকভাবে আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আপনি ঠিক করতে না পারেন, এটা ওই যে আপনার যে ওই দিনের শেষে ওই আমরা মিছিল আসলে আশায় থাকতে চাই অনুষ্ঠানে একদমই আচ্ছা, শেষে নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই। দারুণ কথা জমে উঠেছিল, তবে হ্যাঁ। মাঝে মধ্যে এই কথারও রেস্ট আনতে হয়। আমরা বলছি কিছু কথা তোলা নিশ্চয়ই, থাকে আগামীর নিশ্চয়ই, জন্য। আমাদেরকে সময় দেওয়ার জন্য না, ধন্যবাদ ভালো জানাচ্ছি লাগলো, আপনাকে। আমি বলতে পারলাম, এগুলো তো সবসময় বলি, তো অনেক ধন্যবাদ দর্শক শ্রোতাকে, ধন্যবাদ যারা আমার কথা মন দিয়ে শুনলেন। দেশকে আমরা সবার শেষে দেশ, যেমন বর্তমান সরকার বলতেছে আমার আগে আমরা, আমাদের আগে বাংলাদেশ, সবার তাই আগে সবার আগে বাংলাদেশ, তাও দেশকে সবাই ভালোবাসতে চায়। ওকে, আমরা দর্শক আমরাও দেশকে ভালোবাসি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে নিঃসন্দেহে আমরা করব। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর অবশ্যই ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।